চলুন দর্শক ফিরে যায় আমাদের আজকের অতিথি কবি জাহিদুল হকের কাছে। শুরুতেই যেটা বলছিলাম, আজ কবি শামসুর রহমান, যিনি বাংলাদেশের প্রধানতম কবি, তার আজ মৃত্যুদিন। তো আজকে তার স্মৃতিচারণে কোন বিষয়টি প্রথমে আলোকপাত করবেন? বঙ্গবন্ধুর শাহাদাতের জন্য তো বটেই, আরও অনেক বিখ্যাত মানুষ, আমাদের অনেক প্রধান স্বজন সন্তান এদেশের এ মাসে মারা গেছেন। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কি আছেন এবং কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ নজরুল দুজনই আছেন। তাহলে ভাবতেই পারো রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, আমাদের আজকের শামসুর রহমানও, তিনিও আমাদের কবিতার শুধু নয়, আমাদের জাতির উল্লেখযোগ্য সন্তানদের একজন। বিনম্র চিত্তে তাদের সকলকে স্মরণ করছি এবং একই সঙ্গে স্মরণ করছি, যেহেতু আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করছি, যেহেতু আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, সেই পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ শহীদের কথা স্মরণ করি, যাদের আত্মদানে আমরা একটি মানচিত্র পেয়েছিলাম, একটি রাষ্ট্র পেয়েছিলাম, একটি পতাকা পেয়েছিলাম। তারপরে আমরা চলে যাই আমাদের প্রিয় কবি, তুমি যাকে প্রধানতম কবি বলে সম্বোধন করেছ, আমাদের ভাষা এবং সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমান। এবং তিনি আমাদের কবিতায় এমন কিছু মাত্রা যুক্ত করেছেন, এমন কিছু স্বপ্ন যুক্ত করেছেন, এমন কিছু বৃষ্টি যুক্ত করেছেন, এমন কিছু নদী কিংবা সমুদ্র যুক্ত করেছেন, যা তার আগে আমরা আমাদের কবিতায় দেখতে পাইনি। কোন বিষয়টির কারণে আপনার মনে হচ্ছে বা আপনি বিশ্বাস করেন তিনি অন্য সবার চেয়ে আলাদা, ভিন্ন মাত্রা যুক্ত করেছেন আমাদের সাহিত্যে? প্রথমত, কবিকে ভিন্ন হতে হয়, শিল্পীকে ভিন্ন হতে হয়, পেইন্টারকে ভিন্ন হতে হয়। ধরো তুমি গান করো, তোমার গান শুনতে শুনতে যদি তোমার আগের অন্য কোনো একজন শিল্পীর কথা আমার মনে পড়ে যায়, তুমি কিন্তু একজন মৌলিক শিল্পী হিসেবে কিংবা তুমি যে একটি আলাদা গান করো সেটি ধরা পড়বে না। শিল্প হলো এমন একটা জিনিস যাকে নতুন হতে হয়। এই প্রসঙ্গে আমার একটি স্মৃতি আমি চারণ করি ছোট্ট করে। অবশ্যই। আমি সোফিয়া লোরেনের সঙ্গে মাদ্রিদে আমার দেখা হয়েছিল, দীর্ঘ সময় তার সঙ্গে আমি কাটিয়েছিলাম। আমি তখন রেডিও ডয়চে ভেলেতে চাকরি করি, তাদের সিনিয়র এডিটর, ব্রডকাস্টার। আমি ওর একটি ছোট্ট ইন্টারভিউ করেছিলাম তোমার রেডিও ডয়চে ভেলের জন্যে। সেই সূত্রে অনেকক্ষণ সময় কাটিয়েছি তার বাসায় এবং অনেক কথা বলেছি। তখন আমি সত্যজিৎ রায় সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম যে তিনি তার চোখে কেমন মাপের শিল্পী, ফিল্ম ডিরেক্টর, আর্টিস্ট। তিনি প্রথম দিকে চুপ করেছিলেন। তো আমি ভাবলাম যে উনি যখন উত্তর দিচ্ছেন না, আমি আবার রিপিট করি না। কিছুক্ষণ পরে তিনি আমাকে বললেন, হি ইজ এ গুড ফিল্ম মেকার ফর বাংলা অর ইন্ডিয়ান ফিল্ম। তিনি বাংলা ফিল্মের জন্যে এবং ভারতীয় ফিল্মের জন্য একজন ভালো ফিল্ম মেকার। তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তিনি কি বিশ্ব ফিল্মের জন্য একজন ভালো ফিল্ম মেকার নন? তিনি হেসে বললেন যে সেটা না বলবো না, তবে তিনি তার ফিল্মে এমন কিছু কাজ করেননি যা তার আগে ইউরোপ কিংবা হলিউড করে ফেলেনি। তুমি তো কবি, এখন তুমি ধরে নাও তুমি আমার এই কথার কি ব্যাখ্যা করবে। তো আশা করি তুমিও এটি বুঝতে পেরেছ। শামসুর রহমান সেই কাজগুলো করেছেন যা 30-এর সঙ্গে সম্পৃক্ত, 30-এর প্রধান কবিদের সঙ্গে সম্পৃক্ত, কোনো সন্দেহ নেই। যেমন ধরো জীবন দাস, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু। আমাকে ব্যক্তিগতভাবে তিনি বলেছিলেন তার খুব প্রিয় কবি ছিল বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু আমারও খুব প্রিয় হবার কারণ অনেকগুলো। সেটি হলো এই
যে তিনি যে ভালো কবিতা লিখেছেন, ভালো গল্প লিখেছেন, ভালো উপন্যাস লিখেছেন, ভালো নাটক লিখেছেন সেই জন্যেই নয়, তিনি কিছু সম্পাদনার কাজ করেছেন, এমন কিছু অনুবাদের কাজ করেছেন যা বাংলা সাহিত্যকে একটা ভিন্ন মাত্রায়, বাংলা কবিতাকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিল। অসাধারণ একটা উপমা, মানে কথায় কথায় আমরা পাচ্ছি। তো আর একটা প্রশ্ন হলো যে শামসুর রহমানকে আমরা নাগরিক কবি বলে থাকি, অন্যতম প্রধান কবি, তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো তাকে নাগরিক কবি বলার কারণটা কি? সেই প্রসঙ্গে আমি আসছি। নাগরিক কবি, শহরের কবি, সেই প্রসঙ্গে আমি আসছি। 30-এর কবিরা মূলত নাগরিক কবি। তারাই প্রথম বাংলা কবিতাকে ইউরোপীয় প্যাটার্নের কাছে নিয়ে গিয়েছিলেন। বাংলা কবিতার প্রাদেশিক গীতলতা থেকে মুক্ত করে বাংলা কবিতাকে 30-এর কবিরাই, প্রধানত জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত এবং বুদ্ধদেব বসু, বাংলা কবিতাকে ইউরোপের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, কিংবা ইউরোপের পার নিয়ে গিয়েছিলেন। কেমন? তো সেটি কি? ইউরোপের কবিতা কি? নাগরিক কবিতা, আধুনিক কবিতা এবং সমকালের কবিতা। বাঙালির কবিতা সমকালের কবিতাই ছিল না। বাঙালির কবিতা ছিল ভিক্টোরিয়ান যুগে, এলিজাবেথান যুগে। সেই কবিতাকে টেনে এনে তারা সমসাময়িক এলিয়টদের যুগে, ইয়েটসদের যুগে, লরকাদের যুগে নিয়ে এসেছিলেন। তারই ধারাবাহিকতায় বাংলায় দুটো ধারা তৈরি হয়েছিল পরবর্তী পর্যায়ে। সে দুটো ধারার প্রধান দুজন কবি হলেন ফারুক আহমেদ, যিনি একটি ইসলামী জগৎ, একটি আরবি জগৎ তৈরি করেছিলেন। আরেকজন হলেন সুভাষ মুখোপাধ্যায়, যিনি একটি বামপন্থী মার্ক্সীয় জগৎ তৈরি করেছিলেন কবিতায়। এই যে মাঝখানে যে ফাঁক 30-এর কবিদের মধ্যে, তারপরেই তৈরি হলো তোমার 50-এর কবিদের যুগ, শামসুর রহমানদের যুগ, আল মাহমুদদের যুগ। এবং এখানে এসে শামসুর রহমানরা কি করলেন? তুমি যে আমাকে জিজ্ঞেস করলে আলাদা কি করে হলেন, শামসুর রহমানরা এখানে ফররুখদের রাস্তায় আর গেলেন না, একটু ভিন্ন পথে হাঁটছিলেন। তারা আবার তাদের ভুবনকে তারা অতিক্রম করে গেলেন। অতিক্রম করে তারা আরেকটি ভুবনে প্রবেশ করলেন এবং বাংলা কবিতাকে প্রবেশ করালেন। তো শামসুর রহমানরা, আল মাহমুদরা এদেরকে অতিক্রম করে ফররুখদেরকে এবং সুভাষ মুখোপাধ্যায়দেরকে ছাড়িয়ে আবার পেছনের দিকে চলে গেলেন। ও, এখানে আরেকজন কবির কথা বলতে হয়। তাকে কি আমি 30-এর কবি বলবো? তাকে আমি 30-এর কবিও বলতে পারি। তিনি জসিমউদ্দিন, বিখ্যাত জসিমউদ্দিন, নকশি কাঁথার মাঠের জসিমউদ্দিন। এবং তিনি বাংলা ভাষার প্রধানতম কবিদের একজন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি আরেকটি ভুবনের লোক, যে কারণে আমরা অনেক সময় তাকে পল্লী কবি বলি। আসলে পল্লী কবি বলে কোনো জিনিস নেই। তিনি বাংলার ফোককে, বাংলার গ্রামকে অসাধারণ দক্ষতায় তার কবিতায় তুলে এনেছেন এবং সেটি বাঙালি কখনো ভুলবে না। যাই হোক, শামসুর রহমান 30-এর কবিদের কাছে ফিরে গেলেন এবং নিলেনও। কি নিলেন? পাঠ নিলেন, তার সময়ের কবিতা কিভাবে রচিত হবে। এবং তিনি তার কবিতায় এই প্রথমবারের মতো আমাদের শহরের জীবনকে, যেটা তুমি নাগরিক বলছিলে, আমাদের শহরের জীবনকে, শহরের বেদনাকে, শহরের স্বপ্নকে, শহরের প্রেম এবং বিচ্ছেদকে, শহরের যে এক ধরনের ধান্দাবাজি, সেই ধান্দাবাজিকে, অপ্রেমকে এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার কারণগুলোকে অসাধারণভাবে তিনি ব্যাখ্যা করেছেন। অসাধারণভাবে তিনি তার কবিতায় ব্যাখ্যা করেছেন, অর্থাৎ কবিতায় তুলে এনেছেন, অর্থাৎ কবিতা রচনা করেছেন। এবং দেখা গেছে যে প্রত্যেকটা কবিতায় যেন নগরের প্রত্যেকটা মানুষের সংসারের জীবন থেকে শুরু করে কর্মজীবন সবখানে মিলে যায়। যথার্থ তুমি বলেছ। হ্যাঁ, প্রত্যেকটি একজন নাগরিক যেন এক একটি কবিতায় উঠে আসছে, এক একজন নাগরিকের এক একটি দিক যেন উঠে আসছে। এবং সবচেয়ে বড় কথা যে শামসুর রহমান বাংলা কবিতাকে বাংলা গল্পের মতো করে ফেলেছিলেন। একজন গল্পকারের গল্প যেমন, একজন রসালো গল্পকারের গল্প যেমন তোমরা সহজে একটানে পড়ে ফেলতে পারো, শামসুর রহমানের কবিতা ঠিক সেরকমভাবেই পাঠক পড়ে ফেলতে পারে। অসাধারণ
স্পষ্ট, অসাধারণভাবে উন্মোচিত। অসাধারণভাবে উন্মোচনের কথাটা যখন আনলেন তখন স্বাধীনতার শব্দটা আসলে আনতে হয়। স্বাধীনতাকে নিয়ে তার যে কবিতা আছে, সেই কবিতা দুটো অসাধারণভাবে আমাদের সবাইকে আলোড়িত করে। দেখা গেছে যে ছেলে বুড়ো থেকে শুরু করে সকল বয়সের মানুষের মাঝে এই কবিতা দুটো সমানভাবে হৃদস্পন্দনকে কাঁপিয়ে তোলে। হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ। তো এখানে তিনি উন্মোচিত করেছেন নাগরিক মানুষকে। আর সেই সঙ্গে তুমি আমাকে ধরিয়ে দিলে, ধন্যবাদ, যে আমাদের স্বাধীনতার যুদ্ধ, আমাদের স্বাধীনতা, গর্বের ইতিহাস, আমাদের ৭১, আমাদের আত্মদান তার কবিতায় খুবই সুন্দরভাবে, খুবই মুখে মুখে ফেরার মতোভাবে উঠে এসেছে। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দুলানো মহান পুরুষ। কিংবা তোমার জন্য আর কত দিন, আর কত রক্ত দেব স্বাধীনতা, আর কতদিন দেখতে হবে খান্ডবদাহ। হ্যাঁ, খান্ডবদাহ। তো এই উচ্চারণগুলো তিনি যেমন করেছেন, তেমনি গহন দুঃখের এবং ভাঙ্গনের উচ্চারণগুলো তিনি তার কবিতার মধ্যে করেছেন। ভাঙনের উচ্চারণের সাথে কিন্তু বাঁচার তাগিদ এবং সাহসটাও খুব অনন্য উচ্চতায় তিনি দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং দেখো, তার প্রথম বইয়ের প্রথম কবিতাটি, একজন তরুণ কবির প্রথম বইয়ের প্রথম কবিতাটি কি মাপের আধুনিকতাকে স্পর্শ করেছে, এখনো পড়লে আমার কাছে অবাক লাগে, বিস্ময় লাগে। আমরা একটু শুনতে চাই কবিতা। এবং এই কবিতাটি কিন্তু আমাদের আবৃত্তিকাররা পড়েন না। কেন পড়েন না? পড়তে কষ্ট। যে কবিতা আঙ্গিকের দিক থেকে টাইট, শক্ত, সেই কবিতা কিন্তু আবৃত্তিকাররা খুব একটা পড়েন না। আবৃত্তিকাররা ছড়ানো কবিতা পড়েন, যে কবিতা সহজে মানুষ বুঝতে পারে সেগুলো পড়েন। সে কারণে আমরা এই কবিতাটি সম্পর্কে জানি না। এই কবিতাটির নাম হলো তোমার রূপালী স্নান। শুধু দুটুকরো শুকনো রুটির নিরিবিলি ভোজ, অথবা প্রখর ধু ধু পিপাসার আজলা ভারানো পানীয়ের খোঁজ, শান্ত সোনালি আলপনাময় অপরাহ্নের কাছে এসে রোজ চাইনি তো আমি দৈনন্দিন পৃথিবীর পথে, চাইনি শুধুই শুকনো রুটির টক স্বাদ আর তৃষ্ণার জল। এখনো যে শুই ভীরু খরগোশ ব্যবহৃত ঘাসে, বিকেল বেলার কাঠ বিড়ালিকে দেখি ছায়া নিয়ে শরীরে ছড়ায়, সান্ধ্য নদীর আঁকা বাঁকা জলে মেঠো চাঁদ লিখে রেখে যায় কোনো গভীর পাঁচালি। দেখি চোখ ভরে ঝিঝির কোরাসে স্তব্ধ বিগত রাত মনে করে, উন্মন মনে হরিণের মতো দাঁতে ছিঁড়ি ঘাস, হাজার যুগের তারার উৎস ওই যে আকাশ। তাকে ডেকে আনি হৃদয়ের কাছে সোনালি অলস মৌমাছিদের পাখা গুঞ্জনে, জ্বলে ওঠে মন হাজার হাজার বছরের ঢের পুরনো প্রেমের। কবিতার রোদে পিঠ দিয়ে বসি, কবিতার রোদে পিঠ দিয়ে বসি, কবিতার রোদে পিঠ দিয়ে বসি। তিনি বাংলা কবিতার রোদে পিঠ দিয়ে বসেছিলেন এবং তার মৃত্যুবার্ষিকীতে ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে এই অসাধারণ কবিকে স্মরণ করি। জানছিলাম তাকে নিয়ে অনেক কথাই, কিন্তু সর্বশেষ যে প্রশ্নটা খুব ছোট্ট করে জানতে চাই, বর্তমানে যারা আছেন এই প্রজন্মের তরুণরা শামসুর রহমানের কবিতা থেকে বা তার সাহিত্য থেকে কোন বিষয়টি নিতে পারে বলে আপনি মনে করেন? আধুনিকতা, আর কিছু নয়। আধুনিক মানুষ হতে হবে এবং আধুনিকতাকে গ্রহণ করতে হবে, এবং পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। শিল্প কখনো পিছিয়ে যায় না, শিল্প আগিয়ে যায়, সে নতুন হয়ে ওঠে। তরুণদেরকে এই কথাটা বুঝতে হবে। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় কবি শামসুর রহমানকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। তোমাকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন অভিনেতা ব্রুসলির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কোনো বিষয় নিয়ে বেশি ভাবলে তা কখনো অর্জন করা যায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।